নমস্কার, আপনারা দেখছেন এইচবিএন নিউজ। আমি সেতু, আর আজ আমাদের সঙ্গে রয়েছে অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতির সভাপতি ভোলানাথ বিশ্বাস এবং কোষাধ্যক্ষ প্রসিদ্ধ বিশ্বাস। নমস্কার। নমস্কার, আপনাদেরকে আমাদের এই এপিসোডে জানাই স্বাগত। তো আপনারা যেমনটা জানেন, উড়িষ্যায় বাংলাদেশিদের ডিটেইন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। বাংলাদেশি হিন্দুদের আমাদের ভারতবর্ষে ঠাঁই হচ্ছে না। তো এটা কতটা ঠিক, কতটা ভুল, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার। দেখুন, ঘটনাটা সত্যি যে উড়িষ্যায় 10 জন বাঙালিকে থানায় নোটিশ করে ডাকা হয়েছে। এই ঘটনাটা সত্যি, শুধু উড়িষ্যাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি যারা মূলত উদ্বাস্তু মানুষ, তাদেরকে বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। বিভিন্ন থানায় তাদেরকে ডাকা হচ্ছে, কাউকে রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করা হচ্ছে, কাউকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অথচ এই সমস্ত মানুষজন দীর্ঘদিন এই দেশে বসবাস করছে। এটা অত্যন্ত দুঃখের, কারণ প্রতিটা রাজনৈতিক দলই বলছে যে বাংলাদেশ থেকে আগত যে উদ্বাস্তু মানুষ, এদেরকে কোনোভাবেই বিতাড়িত করা হবে না, এদের কোনো হ্যারাসমেন্ট করা হবে না। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন জায়গায়, ইভেন শিয়ালদাতেও কিন্তু কিছু বাঙালিকে ডিটেন করা হয়েছিল। শিয়ালদায় যে রেল পুলিশ আছে, তারাও কিন্তু ডেকেছিলেন। তো এই ঘটনা কিন্তু সারা দেশেই চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। উড়িষ্যায় যে 10 জনকে ডাকা হয়েছে, তারা তো 20 বছরের অধিক এখানে বসবাস করছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি কেন্দ্র সরকার বলে থাকেন যে 14 সালের আগে আসলে তারা এই দেশের নাগরিক, তাহলে এই মানুষগুলোকে এইভাবে ডাকাটা তো অবশ্যই সঠিক হয়নি। নাগরিকত্ব ইস্যুতে আপনাদের অবস্থান কি? দেখুন, নাগরিকত্ব ইস্যুতে আমাদের অবস্থান, আমি মনে হয় নাগরিকত্ব ইস্যুতে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রতিটা রাজনৈতিক দল তাদের মতো করে এই নাগরিকত্ব আইন এবং এর রুলটাকে ব্যাখ্যা করছে। সত্যিকারের কি সত্যি, সেটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। দেখুন, নাগরিকত্ব যে রুল আছে সেখানে কিন্তু 3টে যে সেকশন আছে, একটাই বলা হয়েছে যে ভারতবর্ষে 14 সালের আগে ভারতবর্ষে বসবাস করার একটা প্রমাণপত্র। এটা কিন্তু আমরা দিতে পারছি, অনেকেই দিতে পারছি, কোনো অসুবিধা নেই। কিন্তু সেকশন বি তে বলা আছে যে বাংলাদেশ থেকে একটা ডকুমেন্ট দরকার, বাংলাদেশে প্রমাণপত্র দরকার, বা এই দেশে ঢুকেছেন এর বর্ডার সিল। দেখুন, যারা 40 বছর বা 30 বছর বা 20 বছর এসছে, তারা তো এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আসার মতো পরিস্থিতিতে ছিলেন না। অর্থাৎ এই সমস্ত মানুষ এই ডকুমেন্ট গুলো কোথায় পাবে? এটা কিন্তু এই আইনের এইটাই একটা দুর্বলতা। আমি মনে করি যদি সরকারের সদিচ্ছা থাকে, তাহলে আমি মনে করি এই ডকুমেন্ট গুলো অবশ্যই তুলে দিতে হবে। আর ওনারা বলছেন হিন্দু হলেই এই নাগরিকত্ব দেবেন, তাহলে যে কোনো একটা ধর্মীয় সংগঠন সার্টিফাই করুক বা এনকোয়ারি করুক হিন্দু কিনা, তাহলে এই তো নাগরিকত্ব দেওয়া যায়। কিন্তু আমার মনে হয় এই ডকুমেন্টটা, বাংলাদেশি ডকুমেন্টটা আমাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব না। এখানে আমি একটা কথা বলি, আমরা তো সেলফ ডিক্লারেশন দিচ্ছি যে আমরা বাংলাদেশি বা পাকিস্তান বা আফগানিস্তান থেকে এসেছি, যেখানে এফিডেভিট করে সেলফ ডিক্লারেশন দিচ্ছি, তাহলে তো এখানে আর কোনো প্রশ্ন থাকে না। আমার মনে হয় বাংলাদেশি ডকুমেন্টটা যদি না থাকে বা কেউ না জোগাড় করতে পারে, তাহলে সেলফ ডিক্লারেশন দিলে যেটা হচ্ছে সেটা তো স্বীকার করেই নিচ্ছে সে বাংলাদেশি, সে তো বলেই দিচ্ছে যে আমি বাংলাদেশি, আমাকে কিন্তু আইনে রয়েছে ওটা পার্ট সিতে, যেখানে এফিডেভিট পোরশন, সেখানে একটা এফিডেভিট দিতে হবে যে সে বাংলাদেশ থেকে এসেছিল। কিন্তু সেকশন বি যেটা, সেখানে কিন্তু বাংলাদেশের একটা ডকুমেন্টের কথা বলা আছে, কিন্তু সেই সেকশনটা তাহলে তুলে দিন। আমি সেটাই বলছি। আমাদের দেশে যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি তো বাংলায় এসে বলে গেছেন যে উদ্বাস্তু নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে, কোনো ডকুমেন্ট লাগবে না। তাহলে আবেদন করলে যদি নাগরিকত্ব পাওয়া যায়, তাহলে এখন এত ডকুমেন্টের প্রয়োজন? দেখুন, এই বিষয়টা বলি,
দরকার লিখিত রূপ, যে কোনো রুল হোক যা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী একটা মিটিং এ মৌখিক ভাবে বলে গেলেন যে এই লাগবে না, উনি একটা নোটিফিকেশন করুক, মানে কোনো নোটিশ অফিসিয়াল নোটিফিকেশন করুক যে এই সেকশন যে বি তে বাংলাদেশের ডকুমেন্ট এটা লাগবে না, তাহলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়। কিন্তু একটা মানুষের মুখের কথা আইন হতে পারে না। আজকে এই ভরসায় আমরা আবেদন করলাম কিন্তু নাগরিকত্ব পেল না, তাহলে তো এখন যে অবস্থা আছে সেই মানুষটা তার থেকেও খারাপ অবস্থা তার হবে। তো আমি মনে করি ওনাদের যদি সদিচ্ছা থাকে তাহলে ওনারা একটা নোটিফিকেশন করুক যে আমরা সিএর যে রুলে এই মডিফিকেশনটা আমরা করেছি, যেটা মুখে বলেছেন সেটা লিখিত আকারে নোটিফিকেশন করে সেটা বলুন, তাহলে সাধারণ মানুষের এই হেনস্থাটা হয় না। আচ্ছা, উদ্বাস্তু মানুষদের এখন কি করণীয়, আপনাদের কি করা উচিত বলে আমার মনে হয়? আমাদের উদ্বাস্তু মানুষ যারা আছেন, যার ভিতর যারা উদ্বাস্তু শিক্ষিত মানুষ বা নেতৃত্বস্থানীয় যারা, তাদেরকে এখন রাজনীতি ভুলে গিয়ে, যেহেতু এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমি একটা দলীয় ভাবে যে কোনো দলের পক্ষে সে তার স্বার্থে বলছি। আজকে বিজেপি তার স্বার্থে বলবে, অন্য দল তার স্বার্থে, নিরপেক্ষ এইটা নিয়ে আমাদের সেমিনার বা ওয়ার্কশপ দরকার। সত্যিকারে এই নাগরিকত্ব আইনে কি আছে, এতে কি সুবিধা অসুবিধা, এটা ইমিডিয়েট আমাদের উদ্বাস্তু যে সংগঠনগুলো আছে, মতুয়া সংগঠন, নমসূদ্র সংগঠন, তাদের রাজনীতির ঊর্ধ্বে উঠে সত্যিকারে কি আছে আইনে এটা নিয়ে ওয়ার্কশপ করা দরকার এবং তাদের রাজনীতির ঊর্ধ্বে এসে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আর একটু আমি এই বিষয়টাই বলি, আমার মনে হয় যারা দরখাস্ত অনেকেই সিএতে করছেন, এতে অনেকে 3 মাস, অনেকে 6 মাস হয়ে যাচ্ছে, তারা কার্ডটা পাচ্ছে না, এতে করে অনেকে ভীত সন্ত্রস্ত হচ্ছে। আমার মনে হয় সরকারের যদি সদিচ্ছা থাকে যে নাগরিকত্ব দিব, তাহলে দরখাস্ত করার অন্তত পক্ষে 1 মাসের ভিতর তার কার্ডটা যদি চলে আসতো, তাহলে মানুষের এই ভয়টা থাকতো না। আমাদের উদ্বাস্তু মানুষরা মনে হয় বেঁচে যেত এবং প্রচুর পরিমাণে লোকে সিএতে দরখাস্ত করতো। মানে তারা একটা ভয় থেকে হয়তো দরখাস্তটা করছে না, যে আমরা 3-4 মাস চলে যাওয়ার পরেও কার্ডটা পাচ্ছি না। হ্যাঁ, অনেকেই পাচ্ছে, অনেকে পাচ্ছে না। এবার প্রশ্নটা হলো যারা পাচ্ছে না তাদের কি হবে? ভারতবর্ষে আমার মনে হয় 3 কোটির বেশি উদ্বাস্তু মানুষ আছে। আপনি দেখুন কোটা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, হয়তো 3000-4000, সবাই ভয়ে করছে না। তাহলে আইনটা যদি কোনো আইনে কোনো ফল্ট না থাকে, তাহলে কেন মানুষ আবেদন করছে? আবেদন করতে ওই যে ভয় পাচ্ছে, যদি ভাবছে আবার যদি বাংলাদেশে ফিরে যেতে হয়। যেমন লাস্ট একটা রুল এসছে, পোস্ট অফিসের যে হেড কলকাতাতে, ওনার কাছে একটা রুল এসছে যে বাংলাদেশি ডকুমেন্ট ওখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনলেও চলবে। কিন্তু এই অর্ডারটা আবার জেলা লেভেলের যে পোস্ট অফিসগুলো এখনো পৌঁছায়নি। দেখছি যে অনেকেই সেই বিষয়টা নিয়েও কথা বলছে। সুতরাং যদি এগুলো খুব সরলীকরণ হয় তাহলে অনেকেই দরখাস্ত করবে, এবং আমি মনে করি সরকারের উচিত দ্রুত গতিতে যারা দরখাস্ত করেছে তাদের নাগরিকত্ব কার্ডটা ইস্যু করা। তাহলে আর কোনো, আমার এখানে একটা কোশ্চেন, যে সরকার কেন নোটিফিকেশন করছে যে আমরা এই বাংলাদেশের ডকুমেন্টটা তুলে দিলাম? এটা তো নোটিফিকেশন করতে হবে, মুখের কথা বললে হবে না। বাংলাদেশের ডকুমেন্টটা পুরোপুরি তোলেনি, দরখাস্ত করার সময় লাগছে না, কিন্তু পরবর্তীতে যদি উপর থেকে ডাকে, অফিস থেকে ডাকে, তখন কিন্তু জেরক্সটা দেখালেও দেখাতে হবে, এটাই বলছে। কিন্তু আমাদের কথা, আমাদের সংগঠনের কথা যে বাংলাদেশের ডকুমেন্টটা না হলেই সবচেয়ে ভালো হবে, কারণ যে 40 বছর আগে এসছে সে বাংলাদেশ থেকে কোনো ডকুমেন্ট আনতে পারবে না। আবার এমন আছে যে যার জন্ম এখানে, তার বাবা এসেছিল, মারা গেছে, তাহলে তার কি হবে? সে কিভাবে আনবে? তার তো বাংলাদেশের সাথে যোগাযোগই নাই, বাংলাদেশের সাথে তার কোনো যোগাযোগই নাই, সে বাংলাদেশ চেনেই না, এরকম অনেকে আছে, তাহলে তাদের কি হবে? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, এটা নিয়ে মানুষ খুব ভয় পাচ্ছে। আচ্ছা, আপনারা যে সংগঠন করছেন, এই সংগঠনের উদ্দেশ্য কি? দেখুন, আমাদের সংগঠন অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতি। দেখুন, এটা একটা নন গভর্নমেন্ট, নন পলিটিক্যাল, নন প্রফিট অর্গানাইজেশন। দেখুন, দুটো উদ্দেশ্য অবশ্যই আছে। একটা সামাজিক যে আন্দোলনগুলো সেগুলো করা, যে উদ্বাস্তু মানুষের যে সামাজিক সমস্যাগুলো, যেমন তাদের সাংস্কৃতিক একটা সমস্যা আছে,
আস্তে আস্তে পুরনো সংস্কৃতি সেটা ভুলে যেতে হচ্ছে, নতুন সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়াতে হচ্ছে। দেখুন, মানুষ সবচেয়ে সে তার নিজের সংস্কৃতির মাধ্যমে ভালো বেড়ে ওঠে। যখনই অন্য সংস্কৃতির সঙ্গে তাকে খাপ খাওয়াতে হয়, তার মানসিক শারীরিক বিভিন্ন প্রবলেম তৈরি হয়। আমাদের উদ্দেশ্য যে এই মানুষগুলো যে পুরনো সংস্কৃতি সেগুলো ফিরিয়ে দেওয়া, এবং এই যে প্রশাসনিক যে বিভিন্ন সমস্যায় উদ্বাস্ত মানুষ পড়লে তাদের পাশে দাঁড়ানো, আইনি সহায়তা থেকে শুরু করে তাদের পাশে কিভাবে দাঁড়ানো, সেটা আমাদের সংগঠনের উদ্দেশ্য। দেখুন, আর একটা উদ্দেশ্য আছে আমাদের, এটা একটা এনজিওর মতো। আমাদের রেজিস্ট্রেশন আমরা পেয়েছি, নীতি আয়োগ থেকে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি, আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে 12A 8TG সব পেয়েছি, এবং সামাজিক ন্যায় কল্যাণ দপ্তর তারাও আমাদেরকে অনুমোদন দিয়েছে। আমরা চেষ্টা করব সরকারি যে বিভিন্ন ফান্ড আছে সেগুলোর জন্য আবেদন করে সাধারণ মানুষ, উদ্বাস্তু মানুষের পাশে দাঁড়ানো, তাদের ডেভেলপমেন্ট করার আমরা চেষ্টা করব। এছাড়া আমাদের যারা সদস্যরা অত্যন্ত ভালো, তারাও প্রতি মাসে একটা করে ডোনেশন দিচ্ছে। তার ফলে আমরা কিন্তু অলরেডি আমাদের ফেব্রুয়ারিতে আমাদের অর্গানাইজেশনটা 5 ফেব্রুয়ারি এই বছর এটা আমাদের রেজিস্ট্রেশন পায়। এর মধ্যে আমরা উত্তরবঙ্গের, যেমন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে আমরা কিন্তু একটা সেবামূলক কাজ আমরা অলরেডি করেছি। আমরা ফুলিয়াতে 100 ছাত্রকে, প্রধানত উদ্বাস্তু কলোনির যারা দরিদ্র ছাত্র, তাদেরকে আমরা বিভিন্ন শিক্ষা সামগ্রী কিন্তু দিয়েছি, এবং সেখানে তাদের বিনোদনের জন্য আমরা একটা ম্যাজিক শো ছোট ছোট শিশুদের তারও ব্যবস্থা রেখেছিলাম, এবং আমরা তাদের গান, বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা রেখেছিলাম। এছাড়া এই গত মাসে আমরা শিলিগুড়িতেও একটা এই ধরনের একটা প্রোগ্রাম, যার মাধ্যমে উদ্বাস্তু কলোনির শিশুরা যাতে শিক্ষা সামগ্রী পায়, আমরা শিক্ষার উপর গুরুত্বটা বেশি দিচ্ছি। এছাড়া সামনের মাসে আমাদের যে শিডিউল প্রোগ্রাম রয়েছে সেটা হুগলিতে, কোন্নগরে, সেখানেও আমাদের বড় মাপের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করছি। এছাড়া আমরা উদ্বাস্তুদের সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিচ্ছি, আমরা দেখি যে আমাদের এখন উদ্বাস্তুরা রেল লাইনের ধারে যেভাবে আছে, খুবই দুঃখজনক অবস্থায় আছে। তারা অনেক সময় গরিব বলে রাজনৈতিকভাবেও তার সহায়তাটা পায় না। তা আমরা চেষ্টা করি রাজনীতির সাথে যে সরকারি ক্ষমতায় থাক তাদের সাথে যোগাযোগ রেখে তাদেরকে হেল্প করা, এবং আমাদের মূল উদ্দেশ্য, আমরা সেই গুরুচাঁদ ঠাকুরের কথা বলতে হয় যে লেখাপড়া যে না জানে তার কোনো মূল্য নাই। সুতরাং আমাদের মূল উদ্দেশ্য এই গরিব বাচ্চাদের কিভাবে টেনে স্কুলে পাঠানো যায়, তাদেরকে বই খাতাপত্র দিয়ে সহায়তা করা যায় এবং তাদেরকে শিক্ষিত করে তোলা যায়। আমাদেরকে যদি উপরে উঠতে হয়, আমি মনে করি এই উদ্বাস্তু যে সন্তানরা আছে এদেরকে লেখাপড়া ছাড়া কোনোভাবে উপরে ওঠা সম্ভব নয়, এবং লেখাপড়া না করলে তাদের পরিবেশগত যে বিষয়টা সেটাও তারা পিছনে পড়ে যাবে। সেই জন্য আমি চাইবো যে আমাদের সংগঠনের পক্ষ থেকে যেখানে যে লেখাপড়ার জন্য আমাদের কাছে হাত বাড়াবে যে আমি এইটা পাচ্ছি না, আমরা আপ্রাণ চেষ্টা করব, প্রয়োজন মধ্যে লোকের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে হলেও তার লেখাপড়ার পিছনে আমরা ব্যয় করব। এটাই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য, শিক্ষার আলোয় আলোকিত করা এবং তাদেরকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা। আমি একটা গল্প জানি, সেটা হলো যে আমি যদি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তাহলে দৌড় দিয়ে আগে চলে গেলে কেউ আমাকে আর পিছনে ধরতে পারবে না, কিন্তু অন্য খেলায় আমাদের পিছনে টানার জায়গা থাকে। সুতরাং লেখাপড়া করে যদি আমি সামনে এগিয়ে যেতে পারি তাহলে আমাকে কেউ আর বাধা দিতে পারবে না, আমি সমাজে প্রতিষ্ঠিত হবই। সেই জন্য আমাদের উদ্দেশ্য লেখাপড়ার উপরেই সবচেয়ে বড় জোর দিচ্ছি আমরা। দেখছিলেন HPN নিউজ। আজ আমাদের সাথে ছিলেন অল ইন্ডিয়া উদ্বাস্তু উন্নয়ন সমিতির সভাপতি ভোলানাথ বিশ্বাস এবং কোষাধ্যক্ষ প্রসিদ্ধ বিশ্বাস। ওনাদেরকে এতটা সময় ব্যয় করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আজকে এই এপিসোডটা আমরা এখানেই শেষ করছি, ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।